নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 13 ভেদ চ্যাপ্টারটি শুরু করছি। আমাদের লাস্ট 11 অবধি হয়েছিল, তো আজকে 12 থেকে শুরু হবে। দেখো, তাহলে 12 নম্বর অঙ্কটা পড়ছি। 12 নম্বর বলেছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে আছে, অপর অংশ এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। দেখো, আমি ফার্স্টে বলছি 12 নম্বর অঙ্কটা একদম 10-এর মতো, ঠিক আছে? 10-এরটা যেমন কি করেছিলাম, y ইকুয়াল টু a প্লাস বি, মানে দুটো চলের সমষ্টি ধরেছিলাম, তারপরে একটা চল এক্স এর সঙ্গে একটা চল সরলভেদে, একটা চল ব্যস্তভেদে আছে। তো এখানেও সেম ভাবে যাবে একদম অঙ্কটা, জাস্ট কথাটাকে ঘুরিয়েছে। তো বলেছে এক্স ডেসিমিটার গভীর, আচ্ছা, এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে আছে। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত ব্যয় হবে? ঠিক আছে, বলেছে কত ব্যয় হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি y টাকা ব্যয় হবে। ধরি y টাকা ব্যয় হবে। আচ্ছা, এবার বলেছে যে মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে আর অপর অংশটা এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে মোট ব্যয়ের একটা অংশ আবার আর একটা, মানে দুটো অংশ বলেছে। তাহলে মোট ব্যয় যদি ওয়াই হয়, আমরা ধরে নিচ্ছি যে একটা অংশ এ আর একটা অংশ বি। একটি অংশ ইকুয়াল টু এক্স, মোট ব্যয়ের অপর অংশ ইকুয়াল টু, সরি, এখানে এক্স ওয়াই দিয়ে অঙ্ক আছে, আমরা এ বি দিয়ে ধরছি। এ আর একটা অংশ হচ্ছে বি, ঠিক আছে? এখানে তোমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ধরতেই পারো। তো এবার বলেছে যে মোট ব্যয়টা দেখো ওয়াই, তাকে আমরা দুটো অংশে ভাগ করেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি লেখাই যায়, কারণ মোট ব্যয় তো এটা, আর দুটো অংশে ভাগ করেছি, তাহলে এ প্লাস বি। তাহলে এটা আমরা 1 নম্বর দিচ্ছি। এবার বলেছে একটি অংশ এক্স এর সঙ্গে সরলভেদে আছে। একটি অংশ এক্স এর সঙ্গে সরলভেদে আছে। তাহলে কি বলতে পারবো? অতএব এ ভ্যারিজাস কি এক্স, তাহলে কি লিখতে পারবো? এ ইকুয়াল টু কে ওয়ান এক্স, ঠিক আছে? যেখানে কে ওয়ান ভেদ ধ্রুবক, কে ওয়ান ভেদ ধ্রুবক। আর বলেছে অপর অংশটা এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে বলতে পারবো অতএব বি ভ্যারিজাস এক্স স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু কত? কে টু এক্স স্কোয়ার, যেখানে কে টু ভেদ ধ্রুবক, কে টু ভেদ ধ্রুবক। তাহলে এ আর বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি। তাহলে এ আর বি এর মানটা আমরা এখানে এসে পুট করে দেব। অতএব 1 হতে পাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ছিল, তাহলে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে y ইকুয়াল টু পাচ্ছি আমরা, ঠিক আছে? তো এটা এখানে 2 নম্বর দিয়ে দিই। এবার বলেছে যে 100 ডেসিমিটার আর 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 12,000 টাকা খরচ হয়েছে। তাহলে দেখো, খরচ মানে কি? y তো, আর আমাদের ফার্স্টে অঙ্কে বলে দিয়েছিল x ডেসিমিটার গভীর, তার মানে এই যে গভীরতা মানে কি x, মানে এখন যতগুলো আমরা গভীরের মাপ দেখবো সব x এর মান, আর যেগুলো টাকা দেওয়া থাকবে সব কি y এর মান। তাহলে বলেছে যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হয় 5000 টাকা। তাহলে 100 ডেসিমিটার বলছে, তাহলে এক্স ইকুয়াল টু কত? 100, আর ওয়াই ইকুয়াল টু কত? 5000। তাহলে এখানে লিখছি যখন কি দিয়েছে, আমাদের লাস্ট ইকুয়েশন পেয়েছিলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে 5000 ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। তাহলে 100 কমন নি, কে ওয়ান প্লাস 100 একটা কমন চলে গেছে, মানে আর একটা 100 পড়ে আছে কে টু। তাহলে দুটো দুটো জিরো কাটছে, মানে 50 ইকুয়াল টু কে ওয়ান প্লাস 100 কে টু। এটা নাম্বার দিচ্ছি 3।
আচ্ছা 2 পর্যন্ত হয়েছিল, হ্যাঁ 3 নাম্বার। আবার বলেছে 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 12,000 টাকা খরচ হয়েছে। তাহলে 200 ডেসিমিটার মানে এক্স ইকুয়াল টু কত 200, আর তখন ওয়াই ইকুয়াল টু কত 12,000। তাহলে আবার সেম ভাবে যে আমরা 2 নম্বরে মানটা বসাবো, তাহলে 12,000 ইকুয়াল টু K1 ইন্টু 200 প্লাস K2 ইন্টু 200 স্কোয়ার। একটা 200 কমন নিচ্ছি, তাহলে K1 প্লাস একটা 200 কমন চলে গেছে, তারপর আর একটা পড়ে থাকছে 200 K2, 0000 যাচ্ছে এখান থেকে 60, K1 প্লাস 200 K2, এটা হচ্ছে 4 নাম্বার। এবার আমাদের কাজ কি, অঙ্কে যেহেতু আমাদের K1 K2টা ধরে নিয়েছি, তাহলে K1 K2 এর মানটা বের করা, মানে 3 আর 4কে আমরা অপনয়ন করে দেবো। 3 ও 4 হতে পাই K1 প্লাস 100 K2 ইকুয়াল টু 50, আর K1 প্লাস 200 K2 ইকুয়াল টু 60। মাইনাস করে দিই, তাহলে এখানে হবে মাইনাস 100 K2 ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে K2 হচ্ছে 10/100, 1/10, K2 মানে পাচ্ছি আমরা 1/10, ঠিক আছে। এবার এই যে K2 যা পেলাম, K2 এর মানটা আমরা 3 অথবা 4 এসে বসাবো, তো আমি 3 এ বসাচ্ছি, 3 এ আমাদের সুবিধা হবে। K2 এর মান 3 নং এ বসে। 3 নং ছিল 50 ইকুয়াল টু K1 প্লাস 100 ইন্টু K2, তাহলে K2 মানে 10, তাহলে 50 মাইনাস 10 ইকুয়াল টু K2, সরি K1, তাহলে K1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা 40, তাহলে K1 মানে পাচ্ছি 40, আর K2 মানে কত পেলাম আমরা 1/10। তাহলে K1 আর K2 এর মানটা এবার কোথায় বসাবো, এসে এই যে 2 নম্বর যে ইকুয়েশনটা পেলাম এখানে এসে বসিয়ে দিচ্ছি। তাহলে অতএব 2 হতে পাই y ইকুয়াল টু K1, K1 মানে হচ্ছে 40x প্লাস K2 x স্কোয়ার, K2 মানে হচ্ছে 1/10 x স্কোয়ার, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 40x প্লাস x স্কোয়ার বাই 10, ঠিক আছে। এবার লাস্ট লাইন বলেছে যে 250 ডেসিমিটার, তবে 250 ডেসিমিটার কূপ খনন করতে কত ব্যয় হবে। দেখো আমাদের যে ওখানে বললাম আমি 10-এর মতো সেম, তো 10-এর অঙ্কটা এতটা পর্যন্ত এসে বলেছিল এক্স আর ওয়ার মধ্যে রিলেশন, তাই এতটা আমরা অ্যান্সার করে দিচ্ছিলাম। এখন আমাদের বলেছে 250 ডেসিমিটার কূপ খনন করতে, তার মানে এক্স এর মান কত বলে দিচ্ছে 250, তখন বলেছে কত ব্যয় হবে, মানে ওয়াই এর মানটা বের করতে বলেছে। তাহলে যখন এক্স ইকুয়াল টু 250, 40 ইন্টু 250 প্লাস 250 স্কোয়ার বাই 10, তাহলে এখানে কত হচ্ছে 00 4 25 100, আর 250 মানে হচ্ছে 00 25 25 625 বাই 10, 16250 এত। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো, অতএব 250 ডেসিমিটার কূপ খনন করতে 16250 টাকা খরচ হবে বা ব্যয় হবে, ব্যয় হবে। এটা হলো লাস্ট অ্যান্সার আমাদের 16250 টাকা। তাহলে এই গেল 12। নেক্সট 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে একটি চোঙের আয়তন তার ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দেখো আমি ফার্স্টে আগের দিনই বলে দিয়েছিলাম প্রথমেই যে এই ভেদের অঙ্কে কোনো রকম কিন্তু ফর্মুলা ফেলা চলে না, মানে আমরা যে পরিমিতির যে ফর্মুলাগুলো জানি কোনো রকম ফর্মুলা ফেলতে হয় না। তো বলেছে আয়তন, ব্যাসার্ধ আর উচ্চতা তিনটে বলেছে আমাদের, তাহলে তিনটাকে ধরে নিচ্ছে। ধরি আয়তন ইকুয়াল টু ভি, ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর উচ্চতা ইকুয়াল টু এইচ। বলেছে যে আয়তনটা ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। যৌগিক ভেদ মানে কি, যে এই সাইডে যেগুলো থাকে মানে একটা জিনিস অপর দুটো জিনিসের গুণফলের সঙ্গে মানে কি বলবো ভেদের সম্পর্কে থাকে, মানে সরল ভেদেই থাকে ওটা।
তাহলে আয়তনটা ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, ঠিক আছে, যৌগিক ভেদে যে উপপাদ্য সেটা থেকে করলাম। তাহলে যেটা কাজ কে আর স্কোয়ার এইচ, যেখানে কে ভেদ ধ্রুবক। নেক্সট বলেছে যে চোঙ দুটির আয়তন, চোঙ দুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর চোঙ দুটির উচ্চতার অনুপাত 5:4। তাহলে ওই দুটো যে চোঙ আছে চোঙ দুটোর আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের মেইন রিলেশন হচ্ছে এটা, ঠিক আছে, মানে আয়তনটা ওই আয়তন ইকুয়াল টু কে, তারপর হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা থাকবে। তো এবার বলেছে দুটো চোঙের আয়তনের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি চোঙ দুটির আয়তন ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি V1 আর V2, ঠিক আছে। তো V1 V2 নাও লিখতে পারো এখানে। আচ্ছা আমি লিখছি না, ফার্স্ট টাইমে এমনি বের করছি না, তো এখানে এমনি পাজল হয়ে যাবে। তো ফার্স্ট টাইমে বের করছি প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন ইকুয়াল টু কি, ফর্মুলা কি, কে ব্যাসার্ধের স্কোয়ার। দেখো চোঙ দুটোর ব্যাসার্ধের অনুপাত কত বলেছে, 2:3, মানে প্রথম চোঙের ব্যাসার্ধ কত 2x, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3x, আর প্রথম চোঙের উচ্চতা কত, এখানে 5y ধরছি আর এখানে 4y ধরছি। তাহলে বলেছে কে ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার মানে 2x² ইন্টু উচ্চতা মানে কত 5y, তাহলে হয় কে ইন্টু 4x² ইন্টু 5y, এত ঘন। এখানে কিছু একক দিয়েছে কিনা দেখবো, দেয়নি যেহেতু, তাহলে এত ঘন একক। এবার দ্বিতীয় চোঙেরটা বের করব। দ্বিতীয় চোঙের আয়তন ইকুয়াল টু কে, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত আছে 3, তাহলে 3x² ইস টু দ্বিতীয় চোঙের দেখো এই কত আছে 4, তাহলে হচ্ছে 4y, কে ইন্টু 9x² ইন্টু 4y মানে হচ্ছে 36kx²y, এত ঘন একক। তাহলে দুটো চোঙেরই আয়তন পেয়ে যাচ্ছি। এবার বলেছে চোঙ দুটোর আয়তনের অনুপাত, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত ইকুয়াল টু 20kx²y ইস টু 36kx²y। দুই সাইড থেকে kx²y চলে যাচ্ছে মানে 20:36। 4 দিয়ে গেলে কত হয় দেখো, 4 দিয়ে হলে হয় হচ্ছে 4 5 20, 4 দিয়ে 4 নং 36, তার মানে এত হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট 14 নম্বর বলেছে যে একটি গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক ক্রয় করেছে। তো আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা হয়। তাহলে কয়টি, মানে একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করছে। মানে আগে আমরা 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতাম, তখন আমাদের 36 দিন লাগতো, ঠিক আছে। এখন অর্ধেকটা জমি, না আগে 1200 ছিল, অর্ধেক সরি আগে 2400 ছিল, এখন অর্ধেক মানে কি 1200 বিঘা জমি কেবল মাত্র ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে বলেছে যে একটি ট্রাক্টর কটি লাঙ্গলের সমান কাজ করছে। তাহলে দেখো ফার্স্টে লিখছি আমরা জমির পরিমাণ, তারপর লিখবো দিন, আর এখানে লিখবো হচ্ছে লাঙ্গলের সংখ্যা। তাহলে জমির পরিমাণ 2400 বিঘা জমি 25টি লাঙ্গল 36 দিনে চাষ করছে। আর বলেছে অর্ধেক জমি, তাহলে কত হয় 2400 ভাগ 2 মানে 1200 বিঘা জমি 30 দিনে কতগুলো লাগবে, ঠিক আছে। তাহলে জমির পরিমাণ যদি বাড়ে তাহলে কি জমির পরিমাণ যদি কমে তাহলে লাঙ্গলের সংখ্যা কি হবে, কমবে। তাহলে জমির পরিমাণ আর লাঙ্গলের সংখ্যার মধ্যে কি ব্যস্ত ভেদে আছে, সরল ভেদে আছে, মানে এটাও কমছে এটাও কমবে। আর 36 দিনে লাঙ্গল কত লাগতো 25টা, তাহলে দিন যদি আমি কমিয়ে দিই তাহলে লাঙ্গল অবশ্যই আমাদের বাড়াতে হবে। তো কারণ 36 দিনে যখন কাজ করতাম তখন 25টা দিয়ে আমরা আরাম করে কাজ করতে পারতাম, এবার যে কেউ দিনটা কমিয়ে দেয়
তাহলে কি লাঙলটা আমাদের বেশি দিতে হবে তো না, তো এই দিনের মধ্যে কমপ্লিট করতে পারবো না আমরা। তাহলে দিনটা কমছে, লাঙলের সংখ্যা বাড়বে। তাহলে এই দুটোর মধ্যে কি ভেদে আছে? ব্যস্ত ভেদে। তাহলে জমি মানে এ ধরছি, এটা সাইডে লিখতে হয়, জায়গা নেই, আমি উপরে লিখছি। ফার্স্টে আবার আগের মতো ধরি জমির পরিমাণ ইকুয়াল টু এ, দিন সংখ্যা ইকুয়াল টু বি, লাঙলের সংখ্যা ইকুয়াল টু সি। তাহলে দেখো এবিসি তিনটের মধ্যে এবার রিলেশনটা বের করি। এ আর সি কিসে দেখলাম আমরা? সরল ভেদে আছে। তাহলে এ ও সি সরল ভেদে আছে। তাহলে কি লিখতে পারি? অতএব এ ভ্যারিজাস সি। এ ভ্যারিজাস সি মানে কি? সি ভ্যারিজাস এ লেখা যায়। কেন লিখছি? কারণ আমাদের যে কোনো অ্যান্সার বের করতে গেলে সেটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে রাখি আমাদের সুবিধা হয়। আমাদের অ্যান্সারটা কার বের করতে হবে? দেখো লাঙলের সংখ্যা, লাঙলের সংখ্যা মানে কি ধরে নিচ্ছি? সি। তো সেই জন্য সিটাকে আমি বাম সাইডে রাখছি, সেটা কিছু যায় আসে না। তারপরে বি আর সি এর মধ্যে কি সম্পর্ক বললাম? এরা হচ্ছে ব্যস্ত ভেদে আছে, কারণ দিনটা কমছে, লাঙলের সংখ্যা কি হবে? তাহলে বাড়বে। বি ও সি ব্যস্ত ভেদে আছে। তাহলে অতএব বি ভ্যারিজাস 1/c, বা কি লিখতে পারি? সিটা এদিকে আসছে, সি ভ্যারিজাস 1/b। তাহলে দেখো সি ভ্যারিজাস এ পাচ্ছি, আবার সি ভ্যারিজাস 1/b পাচ্ছি। তাহলে এবার আমরা যৌগিক ভেদের মানে উপপাদ্যটা ইউজ করব, যেমন আমরা 8 নম্বর অঙ্ক করেছিলাম যখন 3টে কলাম দিয়ে আসছিল। তাহলে অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি পাচ্ছি আমরা? সি ভ্যারিজাস এ বাই বি। তাহলে সি ভ্যারিজাস এ বাই বি, তাহলে সি ইকুয়াল টু কত? কে এ বাই বি, যেখানে কে ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি যে সি ইকুয়াল টু কে এ বাই বি। এবার আমরা মানগুলো বসাবো। দেখো এ এর মান কত? যখন 2400, বি এর মান 36, আর সি এর মান কত? 25। তাহলে বসাচ্ছি এখানে a ইকুয়াল টু 2400, বি ইকুয়াল টু 36, আর সি ইকুয়াল টু 25। তাহলে আমাদের রিলেশনটা কি পেয়েছি? রিলেশন পেয়েছি হচ্ছে আমরা সি ইকুয়াল টু কে এ বাই বি। তাহলে সি ইকুয়াল টু কে এ বাই বি। তাহলে 12 দিয়ে কাটছি, 3 × 36, 12 দিয়ে। তাহলে হয় আমাদের হচ্ছে 25 × 3/200 ইকুয়াল টু কে। এবার 5 দিয়ে 5, 3/8 ইকুয়াল টু কে পেলাম। ঠিক আছে, এবার কে এর মানটা বসাবো। আর কি কি মান জানি আমরা? a ইকুয়াল টু 1200, বি ইকুয়াল টু 30। আবার যখন a ইকুয়াল টু 1200, বি ইকুয়াল টু 30, তখন আবার মানটা বসাচ্ছি। মান আমাদের কি ছিল? সি ইকুয়াল টু কে, কে মানে কত? 3/8 ইন্টু কে ইন্টু এ, তাহলে 1200 বাই বি, বি মানে কত? 30। তাহলে দেখো কত হচ্ছে? 25 ইন্টু 30 ইকুয়াল টু 3/8 ইন্টু কত? 1200। আচ্ছা, একটু ভুল হলো এখানে, সি ইকুয়াল টু বের করতে বলেছিল, আমরা তো সি এর মান জানি না, আমি এখানে ভুল করে বসিয়ে দিয়েছি। দেখো সি ইকুয়াল টু ছিল কে এ বাই বি, তাহলে সি এর মান যেহেতু জানি না 25 বসাতে পারি না, আমি আগেরটা দেখে 25 করে দিয়েছি। তাহলে সি ইকুয়াল টু কে এ বাই বি, তাহলে এখানে বসবে সি। এবার এখানে কাটাকাটি করছি, 4 দিয়ে 4 2 8, 4 তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 150 ইন্টু উপরে একটা 3 ছিল বাই 30। তাহলে অতএব সি ইকুয়াল টু পাচ্ছি 15। ঠিক আছে, তাহলে আমাদের বলেছিল যে একটি ট্রাক্টর কতগুলি লাঙ্গলের সমান কাজ করছে। তাহলে দেখো আমাদের কতগুলো লাঙ্গল বেরোচ্ছে? 15টি। আর এখানে কি বলেছিল? 1200 বিঘা জমি 30 দিনে একটি ট্রাক্টর কাজ করছিল। আর আমরা লাঙ্গলের জায়গায় কত পাচ্ছি? এখানে লাঙ্গলের জায়গায় পাচ্ছি 15। তার মানে একটি ট্রাক্টর ইকুয়াল টু কতগুলো লাঙ্গল? 15টা লাঙ্গল। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান
কাজ করে। এটা অ্যান্সার। এ গেল 14। এবার বড় অঙ্ক একটাই আছে লাস্ট, 15। তো 15টা বলেছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আচ্ছা, তো যা যা দিয়েছে আগে টুকে নি। গোলকের আয়তন দিয়েছে, তাহলে ধরি গোলকের আয়তন ইকুয়াল টু ভি, গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, এস ধরে নিচ্ছি আমরা, সারফেস বলে ওটাকে, সেই নামে এস ধরতে, তো যে কোনো কিছু ধরতে পারো, আমি যেগুলো ধরেছি সেটাই ধরতে হবে, তারপর মানে নেই। তো বলেছে যে গোলকের ব্যাসার্ধ আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়েছে। আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত মানে কি, কিউ, ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হচ্ছে। আর একটা বলেছে, আচ্ছা তাহলে এটা ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু k1 আর কিউ, যেখানে k1 ভেদ ধ্রুবক। আর একটা বলেছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হচ্ছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে যাচ্ছে, তাহলে এস ইকুয়াল টু k2 আর স্কোয়ার, k2 ভেদ ধ্রুবক। তাহলে দেখো ভি আর এস এর মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি গোলকের আয়তন তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। গোলকের আয়তন, আচ্ছা গোলকের আয়তনের বর্গ, ঠিক আছে, গোলকের আয়তনের বর্গ মানে কি, ভি স্কোয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কত, এস, তার ঘন মানে কত, কিউ, তাহলে এরা দুজন সরলভেদে থাকবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে হবে, ভি স্কোয়ার বাই এস কিউব ইকুয়াল টু কি একটা ধ্রুবক, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য করলাম। তাহলে অতএব ভি স্কোয়ার বাই এস কিউব, তাহলে ভি মানে কত এটা, তাহলে এটার স্কোয়ার, এস মানে হচ্ছে এটা, তার কিউব, তাহলে k1 স্কোয়ার আর টু দি পাওয়ার 6, k2 কিউব আর টু দি পাওয়ার 6। দেখো এটা পুরোটা একটা কি হয়ে যাচ্ছে, ধ্রুবক, ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এটা ইকুয়াল টু ধ্রুবক পেয়ে যাচ্ছি। অতএব ভি স্কোয়ার ভ্যারিজাস কি এস কিউ, তাহলে কি লিখতে পারবো, অতএব যেটা দিয়েছে, অতএব গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা প্রমাণিত। ঠিক আছে।